সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর এতেই আলোচনায় নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকা। দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলের কর্মী সবার প্রশ্ন, তাদের গাড়িতে উঠতে যাচ্ছে জাতীয় পতাকা। মন্ত্রিসভায় কাদের স্থান হচ্ছে গুলশান কার্যালয় থেকে শুরু করে দলের বিভিন্ন নীতি নির্ধারণী ফোরামে পাওয়া যাচ্ছে একাধিক হেভিওয়েট নেতার নাম, যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন। তবে এবারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়াটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন এবং বেশ কিছু চমকপ্রদ তথ্যে ভরপুর। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ নিয়ে আর কোনো সন্দেহ নেই। প্রথমবারের মতো সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবার মধ্যে দিয়ে তিনি সরকার প্রধানের পদে আসীন হচ্ছেন, এটা নিশ্চিত। তবে প্রধানমন্ত্রীর পরেই যে পদগুলো নিয়ে সবচেয়ে জটিল সমীকরণ মেলাতে হচ্ছে তা হল রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চকক্ষের প্রতিনিধি। নির্বাচন যেহেতু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাই রাষ্ট্রপতি নির্বাচন এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সাংবিধানিক কাঠামো তাই এবার ভিন্ন। রাষ্ট্রপতির মতো রাষ্ট্রের সর্বোচ্চ এবং সম্মানজনক পদের জন্য বিএনপি এমন কাউকে খুঁজছেন যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। এক্ষেত্রে সবার আগে এবং সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলের সবচেয়ে কঠিন দুঃসময়ে তিনি দিকে ধাবিত হতে দেননি নেতাকর্মীদের। সেই মির্জা ফখরুলকে এই রাষ্ট্রপতির আসনে দেখার সম্ভাবনা প্রবল। এই দৌড়ে পিছিয়ে নেই দলের আরেক প্রবীণ ও স্বজন রাজনীতিবিদ ড মঈন খান এবং খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে স্পিকার এবং উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিক রাজ ভারতের অভিজ্ঞ মো নজরুল ইসলামের নামও অত্যন্ত গুরুত্বের সঙ্গে টেবিলে রয়েছে। দলের হাইকমান্ড চাইছে রাষ্ট্রের এই স্তম্ভগুলোতে যেন অভিজ্ঞতা এবং প্রজ্ঞার কোনো ঘাটতি না থাকে। এদিকে মন্ত্রিসভার আকার এবং গঠন কেমন হবে তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। তথ্য বলছে এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের একবার মেশানো সংমিশ্রণ ঘটতে যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন। বিশেষ করে বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায়ের নাম মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় একদম ওপরের দিকে রয়েছে। চট্টগ্রাম অঞ্চলের রাজনীতি এবং অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকের মাঠ কাঁপানো নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় তিনজনেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এর বাইরেও দীর্ঘদিন প্রবাসে থাকা এবং ভারতের সঙ্গে অবস্থান করা সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার পর থেকেই তাকে নিয়ে কর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে সালাউদ্দিন আহমেদ মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দপ্তরের দায়িত্ব পেতে পারেন। প্রবীণ রাজনীতিবিদ ওসমান ফারুক এবং চিকিৎসকদের নেতা ডাক্তার এজেড জাহিদ হোসেনের নামও পূর্ণমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। তবে রাজনীতির মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে যে নামটি শোনা যাচ্ছে তা হল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে তার নামও এবারের মন্ত্রিসভার আলোচনায় উঠে এসেছে বেশ জোরে সোরে। প্রথাগত রাজনীতিকের বাইরে এবারের মন্ত্রিসভায় এমন কিছু নাম যুক্ত হতে যাচ্ছে যা সাধারণ মানুষকে চমকে দেবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনি এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে বেশ কয়েকজন আইনজ্ঞ ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় প্রথমেই আসে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের নাম। বিচার বিভাগের সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় নতুন সরকার। এছাড়া অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেজা কিবরিয়ার নাম বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আইন পেশায় দলের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। ঢাকা ৯ আসন থেকে নির্বাচিত হাবিবুর রশিদ এবং সিলেট ১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদিরের নামও মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলের রাজনীতিতে খন্দকার আব্দুল মুক্তাদিরের পারিবারিক ঐতিহ্য এবং ক্লিন ইমেজ তাকে মন্ত্রিসভায় স্থান করে দিতে পারে। এই নতুন মুখগুলো সরকারে আসলে তা প্রশাসনে গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই নেতৃত্বে তরুণদের প্রাধান্য দেওয়ার কথা বলে এসেছেন। সেই ধারাবাহিকতায় এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক তরুণ তুর্কির উপস্থিতি দেখা যেতে পারে। ছাত্রদল থেকে উঠে আসা এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত শহীদউদ্দিন চৌধুরী অ্যানি মন্ত্রিসভায় স্থান পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই সুযোগ এনে দিতে পারে। তরুণ প্রজন্মের আরেক সেন্সেশন ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে তার একটি নিজস্ব গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। তবে ইশরাক হোসেনের মন্ত্রিসভায় থাকার বিষয়টি নির্ভর করছে একটি বিশেষ সমীকরণের ওপর। দলীয় প্রধান তারেক রহমান যদি তাকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিবেচনা করেন, তবে তাকে মন্ত্রিসভায় দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে তিনি নগরপিতার ভূমিকাতেই অবতীর্ণ হবেন।
এছাড়া তরুণদের মধ্যে ববি, হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থের নাম আলোচনায় রয়েছে। আন্দালিব রহমান পার্থ তার ক্ষুরোধার যুক্তি এবং সংসদে জোরালো ভূমিকা রাখার জন্য পরিচিত। তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো দপ্তরে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সরকার গঠনের ক্ষেত্রে এবারের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মুভ হল টেকনোক্র্যাট মন্ত্রীদের অন্তর্ভুক্তি। সংসদ সদস্য নির্বাচিত না হয়েও সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী যারা মন্ত্রী হতে পারেন তাদের তালিকাটি এবার বেশ ভারী এবং সত্বর। এই তালিকার প্রথমে রয়েছে রুহুল কবির রিজভীর নাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের সবচেয়ে কঠিন ও শ্বাসরুদ্ধকর সময়গুলোতে নয়াপল্টন কার্যালয়ে আঁকড়ে ধরে দলকে সচল রেখেছেন তিনি। কখনো এমপি বা মন্ত্রী হননি, কিন্তু এবার তার ত্যাগ, নিষ্ঠা এবং অবিচল অবস্থানের মূল্যায়ন হিসেবে তাকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হতে পারে বলে দলের ভেতর থেকে জোর গুঞ্জন রয়েছে। টেকনোক্র্যাট কোটায় আরও দেখা যেতে পারে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মেহেদী আমিনের নাম। বিদেশে উচ্চশিক্ষিত এবং পলিসি মেকিংয়ে দক্ষ ব্যক্তিকে সরকার অন্তর্ভুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন বিশেষজ্ঞকেও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। মূলত বিভিন্ন মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এবং বৈদেশিক সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধিতে এই বিশেষজ্ঞদের সরাসরি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিএনপি এককভাবে সরকার গঠন করার সক্ষমতা অর্জন করলেও দীর্ঘদিনের জোট শরিকদের অবমূল্যায়ন করা হবে না এমন বার্তা আগেই দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যেতে পারে মন্ত্রিসভা গঠনের সময়ে। জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান জোনাইদ সাকি মন্ত্রিসভার আলোচনায় রয়েছে। রাজপথে বিভিন্ন ইস্যুতে সোচ্চার থাকায় এই নেতাকে সরকারে নিয়ে আসা হতে পারে। একইভাবে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরও মন্ত্রিপরিষদের সুযোগ পেতে পারেন। ছাত্র অধিকার আন্দোলন থেকে উঠে আসা নূরের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে। বিএনপি জোটের শরিকদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বার্তা দিতে চায় নতুন সরকার। তবে জোটের শরিকরা পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন নাকি প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এটি নির্ভর করবে মন্ত্রণালয় বণ্টনের শেষ মুহূর্তের আলোচনার উপর। মন্ত্রণালয় বণ্টনের ক্ষেত্রে অভিজ্ঞতার উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। বিএনপির যেসব সিনিয়র নেতা অতীতে বিভিন্ন মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা অর্জন করেছেন তাদেরকেই পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে বলে জানা গেছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দলের বিশ্বস্ত এবং অভিজ্ঞ নেতাদের হাতেই রাখার পরিকল্পনা রয়েছে। এর বাইরে নতুন এবং অপেক্ষাকৃত কম অভিজ্ঞতার প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে টেকনোক্র্যাট কোটায় যারা আসবেন তাদের মধ্যে বেশ কয়েকজন পূর্ণমন্ত্রীর মর্যাদা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এমন কয়েকজনকেও মন্ত্রী মর্যাদায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। সবশেষ খবর হল সরকার গঠনের আনুষ্ঠানিকতা নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে যেন আগামী কালকের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবার পরপরই দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে এবং বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।